আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারতের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা একতরফা ইন্টারভিউ দিয়ে বলে দিলেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। এর আগেও কিন্তু কয়েকবার তিনি খুব উতলা হয়ে উঠেছিলেন। আমি কিন্তু সেই খবর আপনাদেরকে করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন, কিন্তু অজিত দোভাল এবং ডক্টর জয়শঙ্কর দুজনেই তাকে নিবৃত করেন এবং বলেন পরিস্থিতি কিছুটা আমাদের আয়ত্তে এলে তারপরে আপনাকে আমরা ফেরানোর ব্যবস্থা করব। এটা নিয়ে বারবার ওনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল, নিজের সঙ্গে নিজের মনের একটা যুদ্ধ চলছিল, দেহের সঙ্গে মনের। শেষ পর্যন্ত উনি তার মনের যে ভাষা সেটা এনডিটিভিতে কালকে প্রকাশ করে দিলেন যে তিনি এই বছরই ফিরবেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই উনি ফিরবেন, ওনার কপালে যাই থাকুন না কেন। এখন তার এই বক্তব্য ভারতবর্ষকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। ভারতবর্ষ যা ভেবেছিল, যেভাবে ভেবেছিল, এখন তার স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতবর্ষ কি করবে সেটা কালকে রাত্রিবেলা প্রচুর বৈঠক হয়েছে। এখন যখন একটা দেশের প্রধানমন্ত্রী স্বইচ্ছায় আমাদের সর্বদলীয় বৈঠকে তার থাকার সিদ্ধান্ত হয়েছে, যতদিন ইচ্ছে উনি থাকতে পারেন, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা তার সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। উনি ওনার ইচ্ছে দেশে ফিরে যাবেন, এর মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। এটা ওনার ইচ্ছে, উনি দেশে ফিরে যাবেন। খুব ভালো কথা, আমরা তো কাউকে বন্দি করে রাখিনি। তো এখন ওনার যে এই যে স্টেটমেন্ট ভারতকে একটু বিপদে ফেলেছে। কাল সারা রাত্রি অনেক রাত অব্দি এই নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে, আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকার ব্যাকডোর চ্যানেলে সেনাবাহিনী যেমন ওয়াকারুজ্জামানকে, আমাদের ভারত সরকার তেমনি বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু যদি কিছু হয় তব তোমারা খেয়াল নেই, তোমাদের তোমরা খুব একটা নিরাপদে থাকবে না, যেটা আমি লিখেছি। এখন দেখুন, এটা দুই রাষ্ট্রের ব্যাপার, দুটো প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। আমি ভাষা বলবো, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। সবকিছু পরিষ্কার বলা যায় না। এর মধ্যে আমি একটুখানি আগে উল্লেখ করে দিই কেন ভারতবর্ষ এই মুহূর্তে ওনাকে ফেরাতে চাইছে না। তারপরে আবার এই প্রসঙ্গে আসবো, কারণ ওটা না হলে এইটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, শেষ অব্দি ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই শেষ অব্দি দেখেন না বলে পরে আপনারা কোশ্চেন ঠুকে দেন। শেষ অব্দি দেখলে কিন্তু কোশ্চেন ঠোকার কোনো ব্যাপার থাকে না। আসি এবার আমাদের ক্রস বর্ডার। এতদিন কি হয়েছিল, জামাত সমস্ত মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত খোলা এরিয়াগুলোতে এখান থেকে ইনফিলট্রেট করাতো। এরাই এখানে এসে তৃণমূলকে ভোট দিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, এবছর যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সব বর্ডার লাইনগুলোতে, ভারতবর্ষের বর্ডার লাইনগুলোতে জামাত জিতেছে। এপার থেকে যত লোক গিয়েছে, জামাত এসেছিল, তারা আবার বাংলাদেশে ঢুকেছে, ভারত থেকে ঢুকে ভোটটি দিয়ে আবার চলে এসছে। এখন তো উল্টো গঙ্গা বলছে, এখন লোক সব তাড়াচ্ছে। মালদা, মুর্শিদাবাদ খালি হয়ে গিয়েছে, উত্তর চব্বিশ পরগনা খালি হয়ে গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা খালি হয়ে গিয়েছে,
আমাদের এখানে এমন অবস্থা, আমরা কাজের লোক পাচ্ছি না। তো যাই হোক, এই যে এখন জামাত একজোট হয়েছে এবং শক্তিশালী হয়েছে, 5 আগস্ট 2024 এই জামাত ওয়াকার উজ্জামানের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছিলেন ওয়াকার সাহেব এবং জামাত। 4 তারিখ খবর রাতে পায়, বা কখন পায় আমি জানি না, 4 তারিখ রাত্রিবেলা থেকে তখন থেকে ভারত নিজের কাজ শুরু করে এবং 5 তারিখ ওনাকে দুপুরবেলার দিকে ভারতে মানে সুস্থ শরীরে নিয়ে আসা হয়। এখন এই জামাত যারা আছে ওখানে, ভয় হচ্ছে জামাতকে। এখন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা মানে বিভিন্ন জেলা স্তরে কথা বলেছেন, টেলিফোনিক ডিসকাশন করেছেন, ভিডিও ডিসকাশন করেছেন, তো হোয়াটসঅ্যাপে কথা বলেছেন, করে ওরা নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা আমার পাশে আছে। কিন্তু কতটা পাশে? যদি স্নাইপার চালানো হয়, যদি AK-47 একেবারে ব্রাশ ফায়ারিং হয়, তাহলে পরে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যাবে, তখন কে কাকে ঠেকাবে? এই অবস্থা যাতে না হয় তার জন্য ভারতবর্ষ একটা উল্টো স্রোতের দিকেই একটা প্ল্যান করেছে, সেটা ডিসক্লোজ করব না। যে প্ল্যানটা করেছে সেটা আমি ডিসক্লোজ করব না, কারণ এগুলো বলা যায় না, এটা আপনারা খুব সাধারণভাবে বোঝেন। তো শেখ হাসিনা ঠিক করেছেন ডিসেম্বরে ফিরবেন, তো উনি ডিসেম্বরে ফিরবেন। এবার এই এনডিটিভি ওয়ার্ল্ডে যে ছাপাটা হয়েছে, সেই ছাপাটা সারা পৃথিবীতে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু মার্কো রুবিও এসেছিলেন, আপনাদের মনে আছে। প্রথমে কলকাতায় এসেছিলেন, তারপরে দিল্লি গেছিলেন। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিদের দেখা করে তারপরে দিল্লি গেছিলেন, গিয়ে এরকম জয়শঙ্কর অজিত দোভালের সঙ্গে দেখা করেন, মোদীজির সঙ্গে দেখা করেন। তখন তার সঙ্গে গেছিলেন সাজিও গোর। তখনই ভারতবর্ষকে অফার দেওয়া হয় যে আমরা আপনাদের সাহায্য করবো বাংলাদেশ সুস্থিরতা আনার জন্য। ভারতবর্ষ বলেছিল আপনাদের দরকার নেই। দ্বিতীয়বার আবার যখন মার্কো রুবিও আসেন, তখন দ্বিতীয়বার আবার এই কথা উঠতে তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনারাই তো গন্ডগোলটা পাকিয়েছেন, আপনারাই তো একটা সুস্থির রাষ্ট্রকে আপনারাই অস্থির করেছেন, আপনাদের ভরসা কি করে করি। এবার ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পাওয়ার পর, কারণ তিনি চাইছেন এই গুটিটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা গুটি, যেটা হচ্ছে ভারতের সফট কর্নার। ভারতকে যদি আয়ত্তে আনতে হয়, চীনকে যদি দূরে রাখতে হয়, তাহলে ভারতকে কাছে টানতে গেলে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারত যা চাইছে বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। তাই তার নির্দেশে 30 অথবা 1 তারিখে, 30শে জুন অথবা 1 জুলাই হয়তো মার্কো রুবিও আসছেন। তিনি নিশ্চয়ই এসে কিছু বলবেন। ভারতবর্ষের কি উত্তর হবে আমি জানি না, তবে সিকিউরিটি নিয়েই উত্তর হবে। কারণ শেখ হাসিনা খুব একরোখা মহিলা। 1988 সালে যখন ওই সমস্ত মানে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে তিনি যখন জোর করে দেশে ফেরেন, তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, যদি কোনো গড়বড় হয় তাহলে কিন্তু আস্ত রাখবো না। ঠিক সেই ডায়লগটাই বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে
যদি তিনি সুরক্ষিত না থাকেন, তার প্রাণনাশের কোন রকম ব্যাপার যদি দেখা দেয়, ভারতবর্ষ তুলে তো আনবেই, তারপরে আপনারা নিরাপদ থাকবেন না। এখন ধরুন, আপনারা তর্কের খাতিরে ধরুন, আমেরিকার সব থেকে বড় বন্ধুকে এখন ইসরায়েল। ইসরায়েল কি করছে? ইসরায়েল হামাস, হুতি, হিজবুল্লাহকে মেরে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে হামাস, হুতি, হিজবুল্লাহ তিনজনে মিলে এখন নেতানিয়াহুকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? থাকবেন না। তিনি যদি পাকিস্তানের গোপন ডেরা থেকে যদি ওসামা বিন লাদেনকে একেবারে খুঁজে বার করে আনতে পারেন, মানে আমেরিকার সরকার, তখন ওবামা ছিলেন, সারা রাত তিনি টেলিভিশনের সামনে বসে ওয়ার রুমে একদম পুরো অপারেশন সচক্ষে দেখেছেন। এই গত কিছুদিন আগে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন, কেউ কিছু করতে পারলো? ফলে বলেছি না, জিসকা লাঠি উসকা ভ্যাস। যেটা আমেরিকান প্রেসিডেন্ট করতেন বা করেছেন, সেটা ভারতবর্ষও করবে। কি হবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু আধটু খবরাখবর পাই, সেই খবরগুলো আপনাদের শেয়ার করি। কিন্তু যতটুকু বললাম তা নিয়ে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনারা এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে পুরো ভিডিও না দেখে আমাকে ভুলভাল কমেন্ট করবেন না। ভিডিও পুরো দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় এই জায়গায় আমার জানার ইচ্ছা আছে বা এই জায়গাটা আপনি ভুলে বলেছেন, আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আদার ভিডিও দেখে কমেন্ট করলে আমি কোনো উত্তর দেবো না। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। এই যে মানুষটিকে দেখছেন, একজন বোম্বেতে, এনার নামে এখন একটা দারুণ হইচই পড়ে গেছে। হইচই পড়ার কারণটা হচ্ছে দেখে নিন একবার, এই মানুষটিকে দেখে নিন, এর ছবিটি দেখে নিন। এই যে এর ছবিটি দেখে নিন। এই মানুষটি, একে নিয়ে এখন বোম্বেতে হইচই পড়ে গেছে, এবং যেটা বললাম শুধু বোম্বে নয়, সারা ভারতে এই বিষয়টি, একে নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছে। এই কারণে এর নাম হচ্ছে ফায়াজ প্রেমজি। ফায়াজ প্রেমজি। কেন এর নামটা কেন এসছে খবরে, তাহলে খবরটা একটু আপনাদেরকে, একটা হিন্দুস্তান টাইমস তারা যে খবরটি দিয়েছে সেই খবরটি একটু আপনাদের পড়ে শোনাই। প্রথমে লিখছে, পয়জন ক্যাপসুল কেস, উৎসবের মাঝে ভয়াবহ কাণ্ড। শুক্রবার মুম্বাইয়ের মহরমের মিছিলে বিষাক্ত ক্যাপসুল বিলি করার অভিযোগে ফায়াজ প্রেমজি নামে এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করেছে কে? মুম্বাই পুলিশ। সূত্রে খবর, অভিযুক্তের ছক ছিল এই মিছিলে আসা মহরমের মিছিলে প্রায় 15,000 মানুষকে বিষ খাইয়ে খুন করার। কিন্তু 3 মহিলা ভলেন্টিয়ারের উপস্থিত বুদ্ধিতে কোনো রকমে প্রাণে বাঁচে সবাই। এড়ানো গিয়েছে ভয়ঙ্কর বিপর্যয়। এবার এই ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, অন্যদের সাহায্যে নিজের কাজকে পবিত্র কর্তব্য, এই তকমা দিয়েছিল অভিযুক্ত ফায়াজ প্রেমজি। রে রোড এলাকার মুম্বাইয়ের, সেখানে আশুরার মিছিলে ভিড়ের সুযোগ নিয়ে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক এবং ইমিউন
ইমিউনিটি বাড়ানোর ওষুধ বড়ি বলে ক্যাপসুল বিলি করছিল ফায়াজ। বলছিল যেহেতু ওই মহরমে নিজেদেরকে আঘাত করা হয়, সেই আঘাতে এই ওষুধটা খেলে নাকি তার জন্যে তাদের ততটা ব্যথা লাগবে না। জানা গিয়েছে ওই ক্যাপসুল খেয়ে অন্তত 11 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ক্যাপসুলগুলিতে জিঙ্ক ফসফাইট নামে ইঁদুর মারবার বিষে, যেটা খুব কম মাত্রায় থাকে কিন্তু খুব বেশি মাত্রায় এই মারাত্মক বিষ মেশানো ছিল, যার কোনো প্রতিষেধক হয় না। জিঙ্ক, আবার বলি জিঙ্ক ফসফাইট। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মামলা রুজু করা হয়েছে এবং এর পেছনে কি বড় চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখছে মুম্বাইয়ের বাইকুল্লা থানার পুলিশ। তবে পুলিশের এরই মধ্যে ধারণা এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে, কারণ অভিযুক্ত ফায়াজ প্রেমজি প্রায় 30,000 ক্যাপসুল এবং 3.5 কিলোগ্রাম বিষ ওই জিঙ্ক ফসফাইট তার অর্ডার করেছিল এবং সেটা কিনে মিশিয়েছিল, ক্যাপসুল তৈরি করেছিল। এটা মুহূর্তের কোনো এটা ভুল কিংবা পাগলামি নয়। পুলিশে জেরায় ফায়াজ প্রেমজি স্বীকার করেছে তার উদ্দেশ্য ছিল শোভাযাত্রায় অংশ নেয়া হাজার হাজার মানুষকে হত্যা করা। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্ত জেরায় বলেছে, আমি অন্তত 15,000 মানুষকে হত্যা করতে চেয়েছিলাম। অভিযুক্ত প্রেমজির পুনেতে যেখানে থাকতেন, পুনায়, সেই পাড়ায় যখন সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিনিধি দল পৌঁছয়, তখন স্থানীয় বাসিন্দারা এক চাঞ্চল্যকর তথ্য দেন। তাদের দাবি, এর বিয়ে ছিল, স্ত্রী চলে গেছে এবং সেই বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে প্রেমজি নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কিন্তু মানসিক ভারসাম্য হারিয়ে এক মুহূর্তে ভুলতে এটা নয়, বিষের অর্ডার দেওয়া, সেই সমস্তগুলোকে ক্যাপসুলের সাথে ক্যাপসুল করে তৈরি করা, তারপরে সেই ক্যাপসুল আবার একটা দলকে সে তৈরি রেখেছিল, তাদেরকে দিয়ে ক্যাপসুল বিতরণ করা, এগুলো তো কোনো সাধারণ ব্যাপার নয়। পুলিশ এগুলোকে সাধারণ ব্যাপার মনেও করছে না। এই ঘটনাটা নিয়ে আমি এখন তার পুলিশের কি সন্দেহ, এই পুরো বিষয়টা নিয়ে এখানে আলোচনা করব। পুলিশের ধারণা যে এটা একটা সাধারণ অপরাধ নয়, বরং বহুস্তরীয় অপরাধের সম্ভাবনা এর মধ্যে রয়েছে। এটা কারো কাছে মনে হতে পারে ব্যক্তিগত উন্মাদনা, কারো কাছে সাম্প্রদায়িক হামলা, কারো কাছে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা, আবার কারো কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত। কিন্তু প্রশ্ন একটা, এর মধ্যে কোনটা কতটা সত্যি আর কোনটা অনুমান। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব এই ঘটনার কোন ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য আর কোনটা কতটা দুর্বল। প্রথমে ঘটনাটা পরিষ্কার করে নিই। মুম্বাইয়ের মহরমের মিছিলে এক ব্যক্তি বিষাক্ত ক্যাপসুল বিতরণ করার অভিযোগে ধরা পড়েন। এটা আগেই বলেছি। ক্যাপসুলগুলোকে বলা হয়েছিল পেন কিলার বা হেলথ সাপ্লিমেন্টের মতো করে প্যাক করা হয়েছিল। পরে জানা যায় এর মধ্যে ছিল জিঙ্ক ফসফাইট, একটি অত্যন্ত মারাত্মক বিষ, এবং তা খুব বেশি পরিমাণে ছিল। সাধারণ ইঁদুর মারার কাজে এগুলো অল্প পরিমাণে ব্যবহৃত হয়, আর এর কোনো প্রতিষেধক হয় না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি কোনো আকস্মিক ঘটনা নয়। এটা পরিকল্পিত, লুকিয়ে করা এবং ধর্মীয় ভিড়কে লক্ষ্য করে করা
এক ধরনের স্যাবোটেজের মতো দেখাচ্ছে। আর একটা জরুরি তথ্য হলো, পুলিশ ও সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে 11 জন অসুস্থ হয়েছে এবং একজন তার মধ্যে রীতিমতো অসুস্থ। অর্থাৎ শুধু ভয় দেখানো বা হালকা শিক্ষা দেয়া ধরনের ব্যাখ্যা এটা নয়। তাহলে এখন আসি, কোন ধারণায় সে কি মারতে চেয়েছিল মানুষকে, নাকি একটু অসুস্থ করে শিক্ষা দিতে চেয়েছিল? এই তত্ত্বটা শুনতে প্রথমে নরম লাগে, কিন্তু বাস্তবে এর ভিত্তি খুব দুর্বল। কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মহরমের মিছিল, মহরম যদিও শিয়া মুসলিমদের পরব, এটা কিন্তু পশ্চিমবঙ্গ কিংবা ভারত কিংবা বাংলাদেশ সর্বত্র এটা মহরমে শুধু শিয়া মুসলিমরা থাকে না, তারা এটা মুসলিমরা, পুরো মুসলিম সমাজ, এমনকি সুন্নি মুসলিমরাও তারাও এর পরব করে। এবং সেইখানটায় এমন একটা ধারণা প্রথমে করা হচ্ছিল যে সুন্নি মুসলিমদেরকে মারবার জন্যে, কারণ এই যে প্রেমজি, এই যে যার কথা বললাম যে এ হচ্ছে শিয়া মুসলিম, তাহলে একটা কথা হয়েছিল সে বোধহয় ক্যাপসুল বিতরণ করলে, মানে এটা ভেবেছিল যে যারা সুন্নি মুসলিম যারা অংশ নিয়েছে তাদেরকে মারার একটা চিন্তা, এইরকম কথাও এর মধ্যে এসছিল। এখানে দেখুন, মারতে চায়নি, শুধু একটু শিক্ষা দিতে চেয়েছিল তাদের। এটা মানে ঘটনার যে ভয়াবহতা সেটা কমিয়ে দেখানো। সোজা কথা, এই ব্যাখ্যা প্রমাণের উপর দাঁড়ায় না। তাহলে প্রশ্ন উঠছে, যে ব্যক্তি এই কাজ করেছে সে তো শিয়া, তাহলে তার লক্ষ্য কি ছিল? মহরমের তাজিয়ায় অংশ নেওয়া মানুষ, তাহলে তাদেরকে কেন মারতে গিয়েছে? কেন? কারণ একাধিক রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে অভিযুক্ত নিজের যেহেতু শিয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক, যদি তা সত্যি হয় তাহলে সে তার নিজের সম্প্রদায়কে মারবে কেন? তাদেরকে সুন্নি কিছু লোক থাকতেই পারে, সুন্নি হয়েও মহরমের মিছিলে থাকতেই পারেন, থেকেছেনও পশ্চিম বাংলায়, আমি স্বচক্ষেও দেখেছি এসব ঘটনা। কিন্তু তিনি সেটা শিয়া সুন্নি ভেদ করে তিনি মারতে চাননি, তিনি মারতে চেয়েছেন মূলত মুসলিমদের। সেখানে মানুষ নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে আঘাত করছে কেন? কারণ শিয়া বা সুন্নি যেই হোক সে তো মুসলিম, তাহলে তাকে কেন? এইখানে প্রশ্ন উঠে আসছে যে তাদেরকে মারার যে চিন্তা, সেটা কি তাহলে দাঙ্গা বাঁধানোর কোনো প্ল্যান? এইটাই মুম্বাই পুলিশের ঘুম কেড়ে নিয়েছে। এই সম্ভাবনা একেবারে উড়িয়েও দেয়া যায় না, কারণ ভারতে ধর্মীয় সমাবেশে বিষ প্রয়োগ বা বড় ধরনের হামলা হলে পরিস্থিতি সহজেই উত্তেজিত হতে পারে। তখন কেউ যদি গুজব ছড়ায় যে অমুক সম্প্রদায় করেছে, তাহলে সাম্প্রদায়িক উত্তেজনা কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এই দিক থেকে দেখলে মাস পয়জনিং মানে শুধু শারীরিক ক্ষতি নয়, এটা হতে পারে সাইকোলজিক্যাল ট্রিগার, যা সমাজে আতঙ্ক, প্রতিশোধ, উত্তেজনা তার আগুন জ্বালাতে পারে। তাই দাঙ্গা বাঁধানোর প্ল্যান ছিল, এই অনুমান সম্ভব। কিন্তু এখানে একটা সতর্কতা আছে, দাঙ্গা বাঁধাতে চাইলে সাধারণত শুধু ভিড়কে ক্ষতি করলেই হয় না, বরং সেই ঘটনার বয়ান কিভাবে ছড়ানো হবে সেটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রোপাগ্যান্ডা লেয়ার, একটা প্রোপাগ্যান্ডা লেয়ার দরকার। এখনো পর্যন্ত এই প্রোপাগ্যান্ডা লেয়ারটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, তবে সেটা ঘটনার পরেও করা যায়। তাই এটি একটি বলা যায় এই সম্ভাবনাটা আছে। কিন্তু তার থেকেও বড় একটা জিনিস আসছে, সেটা হচ্ছে এর পেছনে ইরান লিঙ্ক আছে কিনা। কারণ গত 3-4 বছরে এই মানুষটি, এই যে ফায়াজ প্রেমজি, যিনি এই ঘটনাটা ঘটাতে গিয়েছেন এবং ঘটিয়েছেন, তিনি 19 বার তিনি ইরান এবং ইরাকে গেছেন। তার মা এবং বোন তারা ইরানে থাকে, বোন সেখানে একটা কাজ করে
এবং মা সেখানে গেছে। তাহলে কি এখানে ইরানের সঙ্গে তার কোনো 19 বার গেছে গত 3 বছরে এই মানুষটি ইরানে। তাহলে একটি পরিবারের কিছু সদস্য ইরানে থাকেন, এই তথ্য এখান থেকে কিন্তু একটা জিনিস আসে যে ইসরায়েল এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক আছে এই মুহূর্তে। এবং আপনাদেরও তো মনে থাকতে পারে গত 28শে ফেব্রুয়ারির আগের দিন যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইসরায়েলে ছিলেন এবং তিনি ইসরায়েল থেকে চলে আসার পরেই 28শে ফেব্রুয়ারি এই বছরই খুব সকালবেলাতেই ইরানের তেহরানে হামলা করে ইসরায়েল এবং আমেরিকা মিলিয়ে। তাই এখানটায় একটা জিনিস হচ্ছে যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্কটা ভালো, যোগাযোগটা ভালো হয়েছে। তার জন্য কি এর পেছনে কোনো ইরানের ষড়যন্ত্র আছে যে এইভাবে ভূ রাজনৈতিক দৃষ্টিতে ইরান ইসরায়েল সংঘাত, ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা এবং ভারতের ভারসাম্যপূর্ণ যে কূটনীতি, এই সবগুলো মিলিয়ে একটা সমস্যা, একটা সন্দেহ আসছে যে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য তাহলে কি এটা ইরানের কোনো যোগাযোগ এর মধ্যে রয়েছে? ষড়যন্ত্রের অ্যাঙ্গেলটা এখানে আসছে, যদিও এই তত্ত্বটি এখনো কিন্তু খুব লো কনফিডেন্স স্পেকুলেশন। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটা কি? পুলিশের মতে সবগুলো ব্যাখ্যা তারা সবগুলো দিকেই তারা চিন্তা করছে এবং এখন সবচেয়ে গ্রহণযোগ্য ছবিটা তাদের কাছে হচ্ছে এটা একটা পরিকল্পিত পয়জন ডিস্ট্রিবিউশন অ্যাটেম্প এবং মাস কিলিং এর একটা যে সম্ভাবনা, সেটা নিয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত লক্ষ্য ছিল একটা ধর্মীয় সমাবেশ, অতএব এর পেছনে ধর্মীয় বা সাম্প্রদায়িক সংবেদনশীলতায় আঘাত করার অপারেশন এটা ছিল। এটাও পুলিশের মতে এটাও পুলিশ মেনে নিচ্ছে। তৃতীয়ত, এর মাধ্যমে দাঙ্গা বা বিশৃঙ্খলা তৈরি করার একটা সম্ভাবনা যে ছিল সেটাও পুলিশের রাডারে আছে। চতুর্থত, এখানে আন্তর্জাতিক নেটওয়ার্ক লিঙ্কের সম্ভাবনা, কারণ সে 19 বার গত 3 বছরে সে ইরান এবং ইরাকে গেছে। সুতরাং একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক, ইরান সরকার নয় কিন্তু সেখানকার কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে তার লিঙ্ক থাকার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়া যায় না এবং তারা ভারতে একটা বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চাইছে, এটাও বোঝা যাচ্ছে। অর্থাৎ সবচেয়ে যুক্তিসঙ্গত যে ব্যাপারটা হলো এটা এককভাবে করা কোনো চরমপন্থী ধাঁচের স্যাবোটেজ নয়, অথবা এটা কোনো ছোট নেটওয়ার্কের পরিকল্পনা নয়, এটা একটা বড় কিছু করবার ইচ্ছা, বড় কিছু করার প্ল্যান। সবশেষে একটা কথা খুব জরুরি এবং যেটা মুম্বাই পুলিশের ঘুম কেড়ে নিয়েছে, সেটা হলো যে সারা ভারতে এই বিষয়টা নিয়ে আর কোনো প্ল্যান আছে কিনা। কারণ আপনি কল্পনা করতে পারবেন বিষ প্রয়োগে একটা বড় জমায়েত, মহরমের জমায়েত, যেখানে 20-25 হাজার মানুষ, সেখানে সে আবার বেশ কিছু মানুষকে কাজে নিয়োগ করেছে এই ট্যাবলেট ডিস্ট্রিবিউশনের জন্য। সুতরাং একটা বড় কোনো ব্যাপার থেকে 3 জন পুলিশের স্বেচ্ছাসেবক পুলিশ থেকে রাখা হয়েছিল, তারাই 3টি মহিলা, তারা এই ব্যাপারটা প্রথম ধরতে পেরে তারা ফোন করে পুলিশের হেডকোয়ার্টারে জানায় এবং হেডকোয়ার্টার থেকে সাথেই লোকজন এসে তারা করেছে কি একে অ্যারেস্ট করেছে এবং এর দলের আরো কিছু মানুষকে তারা অ্যারেস্ট করেছে। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তারা কিছুই জানে না,
তারা শুধু ওই পেন কিলার এবং হেলথ সাপ্লিমেন্ট হিসেবে ডিস্ট্রিবিউশনের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছিল টাকার বিনিময়ে। এটা একটা ভয়ঙ্কর ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে গেছে একটা বড় সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ। এবং শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, এই ঘটনার অভিঘাত যেটা হতে পারত সেটা তো ভয়ঙ্কর, হিন্দু মুসলিম নির্বিশেষে। সুতরাং সাবধান হতে হবে সবাইকে। মুম্বাই পুলিশ সতর্ক করে দিয়েছে সবাইকে সাবধান করার জন্যে যে এই ধরনের একটা চক্রান্ত হচ্ছে। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।